ওকে, আমি প্রথমে এই আলোচনার জন্য যারা উদ্যোগ নিয়েছেন সবাইকে আমি আমার ধন্যবাদ জানাচ্ছি। এখানে আমাকে কিছু বলার সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আমার পার্বত্য চট্টগ্রামে যে ভাই বোনরা আছে ওদেরকে আমার শুভেচ্ছা জানিয়ে আমি এখানে কয়েকটা কথা শেয়ার করব। আমাকে যে প্রশ্নটা করা হয়েছে সেটা একদম খুব রেলেভেন্ট প্রশ্ন। আমি রাষ্ট্রবিজ্ঞানী, পলিটিক্যাল সায়েন্স পড়ায়। তা আমার দৃষ্টিতে 1860 সালে ব্রিটিশদের দ্বারা পার্বত্য চট্টগ্রামকে একটি পৃথক জেলা হিসেবে প্রতিষ্ঠা করা কেবল একটি প্রশাসনিক পুনর্গঠন ছিল না, এটি ছিল রাজনৈতিক কর্তৃত্বের এক মৌলিক সাংবিধানিক রূপান্তর। এই সিদ্ধান্তের মাধ্যমে পার্বত্য চট্টগ্রামের আদিবাসী জনগণ এবং রাষ্ট্রের মধ্যে সম্পর্কের প্রকৃতি মূলত পরিবর্তিত হয়। রাষ্ট্র গঠন, সার্বভৌমত্ব, ঔপনিবেশিকতা এর আলোকে এই ঘটনাকে বিশ্লেষণ করলে এর প্রকৃত তাৎপর্য বোঝা যাবে। 1860 সালের পূর্বে পার্বত্য চট্টগ্রাম কোনো শাসনহীন সীমান্ত অঞ্চল ছিল না। এখানে চাকমা, বোমাং ও মং প্রধানদের নেতৃত্বে একটি সুসংগঠিত আদিবাসী রাজনৈতিক ব্যবস্থা বিদ্যমান ছিল। এই ব্যবস্থার নিজস্ব ভূমি প্রশাসন, প্রথাগত বিচার ব্যবস্থা, কর সংগ্রহ, সামাজিক নিয়ন্ত্রণ এবং স্থানীয় শাসন কাঠামো ছিল। 1860 সালে ব্রিটিশ সরকার পার্বত্য চট্টগ্রামকে একটি জেলা হিসেবে প্রতিষ্ঠা করার মাধ্যমে শুধু একটি প্রশাসনিক সীমানা নির্ধারণ করেনি, তারা একটি বিদ্যমান আদিবাসী রাজনৈতিক ব্যবস্থাকে ব্রিটিশ সাম্রাজ্যের প্রশাসনিক কাঠামোর মধ্যে অন্তর্ভুক্ত করে। অর্থাৎ আদিবাসী রাজনৈতিক সমাজকে ঔপনিবেশিক প্রশাসনিক এককে রূপান্তরিত করা হয়। আদিবাসী বিচারিক ও রাজনৈতিক হাতিয়ারকে রাষ্ট্রীয় হাতিয়ারের অধীনে নিয়ে আসা হয় এবং স্থানীয় শাসন ব্যবস্থাকে ঔপনিবেশিক রাষ্ট্রযন্ত্রের অংশে পরিণত করা হয়। এটি ছিল ঔপনিবেশিক রাষ্ট্র গঠনের একটি সুপরিকল্পিত প্রক্রিয়া। 1860 সালের আগে পার্বত্য চট্টগ্রামের সর্বোচ্চ রাজনৈতিক কর্তৃত্ব মূলত চাকমা, বোমাং ও মং প্রধানদের নেতৃত্বাধীন আদিবাসী প্রতিষ্ঠানগুলোর হাতে ছিল। যদিও প্রতিবেশী শক্তির সঙ্গে কর, টোকন বা কূটনৈতিক সম্পর্ক ছিল, তবুও আভ্যন্তরীণ শাসনের উপর তাদের কার্যকর নিয়ন্ত্রণ বিদ্যমান ছিল। কিন্তু 1860 সালের পর পরিস্থিতি মৌলিকভাবে পরিবর্তিত হয়। সর্বোচ্চ রাজনৈতিক কর্তৃত্ব ব্রিটিশ ক্রাউনের হাতে ন্যস্ত হয়। আইন প্রণয়ন ও প্রশাসনিক সিদ্ধান্তের উৎস হয়ে ওঠে ঔপনিবেশিক সরকার। আদিবাসী প্রধানরা আর স্বাধীন রাজনৈতিক কর্তৃত্বের অধিকারী থাকেননি, বরং তারা ব্রিটিশ প্রশাসনের অধীনস্থ মধ্যস্থতাকারীতে পরিণত হন। অতএব ব্রিটিশরা আদিবাসী প্রতিষ্ঠানগুলোকে বিলুপ্ত করেনি, বরং তাদের ঔপনিবেশিক সার্বভৌমত্বের অধীনস্থ করে দেয়। ব্রিটিশ সাম্রাজ্য সীমান্তবর্তী ও পার্বত্য অঞ্চলে সরাসরি শাসনের পরিবর্তে ইনডাইরেক্ট, পরোক্ষ শাসন নীতি অনুসরণ করে। এই নীতির উদ্দেশ্য ছিল প্রশাসনিক ব্যয় কমানো, সীমান্তে রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা, স্থানীয় জনগণের প্রতিরোধ হ্রাস করা, রাজস্ব সংগ্রহ সহজ করা এবং অল্প প্রশাসনিক জনবল দিয়ে সাম্রাজ্যিক কর্তৃত্ব প্রতিষ্ঠা করা। এই কারণে চাকমা, বোমাং ও মং প্রধানদের পদ বহাল রাখা হলেও তাদের রাজনৈতিক অবস্থান সম্পূর্ণ পরিবর্তিত হয়। তারা আর স্বশাসিত শাসক ছিলেন না, বরং ঔপনিবেশিক রাষ্ট্রের অধীনস্থ প্রশাসনিক প্রতিনিধি হয়ে ওঠেন। ঐতিহাসিকরা সাধারণত 1860 সালের ঘটনাকে একটি জেলা সৃষ্টি হিসেবে ব্যাখ্যা করেন, কিন্তু রাজনৈতিক বিজ্ঞানীরা অন্য দৃষ্টিতে দেখে এটি ছিল একটি আদিবাসী সাংবিধানিক ব্যবস্থাকে ঔপনিবেশিক রাষ্ট্রের সাংবিধানিক কাঠামোর মধ্যে অন্তর্ভুক্ত করার প্রক্রিয়া। স্যার, আমার কাছে 1860 সালে পার্বত্য চট্টগ্রামে ঠিক এই ঘটনাটিই ঘটে। ব্রিটিশরা পার্বত্য চট্টগ্রামকে এমন একটি ভূখণ্ডে রূপান্তরিত করে যা রাষ্ট্র সমাজে নিয়ন্ত্রণ করতে পারে।
মানচিত্র প্রণয়ন, জনগণনা, ভূমি প্রশাসন, আইন প্রণয়ন এবং প্রশাসনিক শ্রেণীবিন্যাসের মাধ্যমে তারা একটি প্রথাগত আদিবাসী ভূখণ্ডকে রাষ্ট্র পরিচালিত প্রশাসনিক অঞ্চলে পরিণত করে। অতএব 1860 সালের জেলা ছিল একই সঙ্গে একটি প্রশাসনিক প্রতিষ্ঠান, একটি আইনগত প্রতিষ্ঠান এবং ঔপনিবেশিক শাসনের একটি রাজনৈতিক প্রযুক্তি। স্যার, আমার 1860 কাছে সালের এই সাংবিধানিক রূপান্তরের দীর্ঘমেয়াদী প্রভাব আজও বিদ্যমান। এর ফলে আদিবাসী স্বায়ত্তশাসনের ভিত্তি দুর্বল হয়ে পড়ে, কেন্দ্রীভূত রাষ্ট্রের কর্তৃক প্রতিষ্ঠিত হয়, ভূমির উপর প্রথাগত অধিকারের আইনগত অবস্থান অনিশ্চিত হয়ে যায়, রাষ্ট্রের হস্তক্ষেপ ক্রমাগত বৃদ্ধি পায় এবং পাকিস্তান ও বাংলাদেশের পরবর্তী নীতিমালায় প্রাতিষ্ঠানিক ভিত্তি তৈরি হয়। এই কারণেই আজকের ভূমি বিরোধ, স্বায়ত্তশাসনের দাবি, সাংবিধানিক স্বীকৃতি এবং আদিবাসী অধিকারের প্রশ্নকে বিভিন্নভাবে দেখা যায় না। এগুলোর শিকড় 1860 সালের সাংবিধানিক পুনর্গঠনের মাধ্যমে মধ্যেই নিহিত। স্যারের কাছে আমার প্রথম প্রশ্নের উত্তর এইটুকুই দেব। জি স্যার, আমি ওকে, এই প্রশ্নের উত্তর কেবল প্রশাসনিক ইতিহাসে সীমাবদ্ধ নয়, এটি ঔপনিবেশিক রাষ্ট্র গঠন, সাম্রাজ্যবাদী ভূ রাজনীতি এবং সীমান্ত প্রশাসনের সঙ্গে গভীরভাবে সম্পর্কিত। একজন রাষ্ট্রবিজ্ঞানী দৃষ্টিতে এই সিদ্ধান্তের পেছনে তিনটি প্রধান কাজ করেছিল। ভূ রাজনৈতিক ও সীমান্ত নিরাপত্তার সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ, প্রশাসনিক প্রয়োজনীয়তা দ্বিতীয় গুরুত্বপূর্ণ কারণ, অর্থনৈতিক ও রাজস্বগত স্বার্থ তৃতীয় গুরুত্বপূর্ণ কারণ। তবে এই তিনটি কারণ সমান গুরুত্ব বহন করেনি। বাস্তবে ব্রিটিশদের প্রধান লক্ষ্য ছিল পূর্ব সীমান্তকে নিরাপদ রাখা এবং সেই সীমান্তকে একটি কার্যকর ঔপনিবেশিক শাসন ব্যবস্থার অধীনে আনা। আমার মতে 1860 সালে পার্বত্য চট্টগ্রামকে পৃথক জেলা ঘোষণার তাৎক্ষণিক ও প্রধান কারণ ছিল সাম্রাজ্যিক নিরাপত্তা, ইম্পেরিয়াল সিকিউরিটি। ঊনবিংশ শতাব্দীর মধ্যভাগে ব্রিটিশ সাম্রাজ্যের পূর্ব সীমান্ত ছিল অত্যন্ত অস্থিতিশীল। পার্বত্য চট্টগ্রামের সীমানা আরাকান, বর্তমান মিয়ানমার, লুসাই পাহাড়, বর্তমান মিজোরাম এবং ত্রিপুরার সঙ্গে সংযুক্ত ছিল। এই অঞ্চলে সীমান্ত অতিক্রমকারী চলাচল, উপজাতীয় সংঘর্ষ এবং ব্রিটিশ নিয়ন্ত্রণের বাইরে থাকা বহুল এলাকা ছিল। বিশেষত 1857 সালের সিপাহী বিদ্রোহের পর ব্রিটিশ সরকার উপলব্ধি করে যে সাম্রাজ্যের সীমান্ত অঞ্চল কার্যকর প্রশাসনিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা অপরিহার্য। 1858 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানির পরিবর্তে ব্রিটিশ ক্রাউন ভারতের শাসনভার গ্রহণ করার পর সীমান্ত নীতি নতুন গুরুত্ব লাভ করে। এই প্রেক্ষাপটে পার্বত্য চট্টগ্রামকে পৃথক জেলা ঘোষণা ছিল সীমান্তকে সুরক্ষিত, নিয়ন্ত্রিত এবং রাজনৈতিকভাবে স্থিতিশীল করার একটি কৌশলগত পদক্ষেপ। অর্থাৎ পার্বত্য চট্টগ্রামকে একটি বাফার ফ্রন্টিয়ার হিসেবে গড়ে তোলাই ছিল ব্রিটিশ শাসকদের প্রধান উদ্দেশ্য। স্যার স্যার আমি যেটা আপনার কাছে জানতে চাইবো সেটা হচ্ছে যে 1860-এর যে ব্রিটিশরা যে পদক্ষেপটা নিল, এই পেছনে কি আপনার কেবলই কি এটা কি শুধুমাত্র আপনার কাছে মনে হয় এটাকে শুধুমাত্র প্রশাসনিক এবং বাণিজ্যিকের স্বার্থ কাজ করছে, এটা কি ভূরাজনৈতিকগত স্বার্থ বা কিভাবে তারা সেখানে প্রতিবলতা করেছে, এটা যদি একটু বলতেন স্যার। না, এখানে কয়েকটা কারণ আছে। আমি জাস্ট জি স্যার। just 1 second. 1860 সালের আগে পার্বত্য চট্টগ্রাম সমতল চট্টগ্রাম জেলার সাধারণ প্রশাসনিক কাঠামোর মাধ্যমে পরিচালনা করা ব্রিটিশদের কাছে কার্যকর মনে হয়নি। তাদের ধারণা ছিল পাহাড়ি জনগোষ্ঠীর সামাজিক ও রাজনৈতিক কাঠামো সমতলের জনগোষ্ঠী থেকে সম্পূর্ণ ভিন্ন। প্রচলিত বঙ্গীয় আইন ও প্রশাসনিক ব্যবস্থা পাহাড়ে কার্যকর নয়। স্থানীয় প্রধানদের সহযোগিতা ছাড়া প্রশাসন পরিচালনা করা সম্ভব নয়। এই কারণে ব্রিটিশ সরকার একটি পৃথক প্রশাসনিক কাঠামো গড়ে তোলে, যেখানে একজন সুপারিনটেন্ডেন্ট, পরবর্তীকালে ডেপুটি কমিশনার নিয়োগ করা হয়। চাকমা, বোমাং এবং মং প্রধানদের মাধ্যমে
পরোক্ষ শাসন ইনডাইরেক্ট রুল পরিচালিত হয় এবং সাধারণ বঙ্গীয় আইনের পরিবর্তে বিশেষ প্রশাসনিক বিধি প্রয়োগ করা হয়। জি স্যার, যে আরেকটু যেটা জানতে চাইবো স্যার, সেটা হচ্ছে তুলনামূলকভাবে ভারতের অন্য পিছলি স্টেটের সাথে পার্বত্য চট্টগ্রামে যে অবনমনগুলো আছে, এটার মিল অমিলগুলো যদি আমাদেরকে একটু বলতেন স্যার। ওকে, পার্বত্য চট্টগ্রাম এবং ত্রিপুরা উভয়ই ছিল আদিবাসী নেতৃত্বাধীন ঐতিহাসিক রাজনৈতিক অঞ্চল। তবে ঔপনিবেশিক শাসন এবং স্বাধীনতার পর রাষ্ট্র গঠনের ভিন্ন প্রক্রিয়ার কারণে উভয় অঞ্চলের রাজনৈতিক ক্ষমতাচ্যুতির ধরন এক নয়। কোথাও মিল রয়েছে, আবার কোথাও মৌলিক পার্থক্য বিদ্যমান। মিল যেগুলো আছে এর মধ্যে উভয় ক্ষেত্রে ঐতিহ্যগত আদিবাসী রাজনৈতিক প্রতিষ্ঠানের ক্ষমতা ধীরে ধীরে সীমিত হয়েছে। পার্বত্য চট্টগ্রামে চাকমা, বোমাং, মং প্রধানদের ক্ষমতা ও ঔপনিবেশিক প্রশাসনের অধীনস্থ হয়। ত্রিপুরায়ও মহারাজার শাসন ক্ষমতা ধীরে ধীরে আধুনিক রাষ্ট্র ব্যবস্থা দ্বারা প্রতিস্থাপিত হয়। উভয় ক্ষেত্রেই কেন্দ্রীয় রাষ্ট্র ধীরে ধীরে প্রশাসন, আইন, বিচার ও ভূমির উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে। ফলে প্রথাগত রাজনৈতিক প্রতিষ্ঠানগুলোর স্বায়ত্ত শাসন সংকুচিত হয়। দুই অঞ্চলেই বহিরাগত জনসংখ্যা বৃদ্ধির ফলে আদিবাসীদের রাজনৈতিক ও সামাজিক অবস্থান দুর্বল হয়। ত্রিপুরায় দেশভাগের পরে পূর্ব পাকিস্তান থেকে বিপুল উদ্বাস্তু আগমনের ফলে জনসংখ্যার ভারসাম্য আমূল বদলে যায়। দুই ক্ষেত্রেই আদিবাসী জনগোষ্ঠী ভূমির উপর তাদের ঐতিহাসিক নিয়ন্ত্রণকে চ্যালেঞ্জের মুখে দেখতে পায়, যদিও এর কারণ ও প্রক্রিয়া ভিন্ন। যেগুলো সিমিলারিটি আছে সেগুলোর মধ্যে 1860 সালে ব্রিটিশরা পার্বত্য চট্টগ্রামের একটি কলোনিয়াল ডিস্ট্রিক্ট এর রূপান্তরে করে, ফলে এটি সরাসরি ব্রিটিশ ভারতের প্রশাসনিক কাঠামোর অংশ পরিণত হয়। ত্রিপুরা ছিল একটি প্রিন্সলি স্টেট। এটি ব্রিটিশ শাসনের অধীনে থাকলেও আভ্যন্তরীণ স্বায়ত্তশাসন বজায় রাখে এবং ব্রিটিশ ভারতের জেলা প্রশাসনের অংশে পরিণত হয়। সিএসটিতে রাজনৈতিক ক্ষমতা প্রশাসনিক আন্তর্ভুক্তির মাধ্যমে সীমিত হয়, কিন্তু ত্রিপুরায় ক্ষমতা সীমিত হয় চুক্তিভিত্তিক স্বাধীনতার মাধ্যমে, যেটা বলা হয় প্যারামাউন্সি। পার্বত্য চট্টগ্রামে ব্রিটিশ প্রশাসনের সর্বোচ্চ প্রতিনিধি ছিলেন ডেপুটি কমিশনার। ত্রিপুরার সর্বোচ্চ রাজনৈতিক কর্তৃত্ব মহারাজার হাতেই ছিল, যদিও ব্রিটিশ প্রভাব ক্রমশ বৃদ্ধি পায়। 1947 সালে স্থানীয় জনগণের রাজনৈতিক আকাঙ্ক্ষার বিপরীত একটি পাকিস্তানের অন্তর্ভুক্ত হয়। পরবর্তীকালে বাংলাদেশ অন্তর্ভুক্তির পর স্বায়ত্তশাসন, ভূমি ও সাংবিধানিক স্বীকৃতি নিয়ে দীর্ঘমেয়াদী সংঘাত সৃষ্টি হয়। ত্রিপুরা 1949 সালে ইনস্ট্রুমেন্ট অফ অ্যাকসেশন এবং পরবর্তীতে মার্জার এগ্রিমেন্টের মাধ্যমে ভারতীয় ইউনিয়নে যুক্ত হয়। যদিও পরবর্তীকালে জনসংখ্যাগত পরিবর্তন ও আদিবাসীদের রাজনৈতিক প্রান্তিকীকরণ ঘটে, তবুও ভারতের সংবিধানের অধীনে ত্রিপুরা রাজ্য এবং ষষ্ঠ তফসিলভুক্ত স্বায়ত্তশাসিত জেলা পরিষদ এর মধ্যে সাংবিধানিক প্রতিষ্ঠান গড়ে ওঠে। পার্বত্য চট্টগ্রামের রাজনৈতিক ক্ষমতাচ্যুতি শুরু হয় ঔপনিবেশিক প্রশাসনিক অন্তর্ভুক্তির মাধ্যমে এবং পরে রাষ্ট্রকেন্দ্রিক নীতির ফলে তা আরো গভীর হয়ে যায়। ত্রিপুরায় ক্ষমতাচ্যুতির প্রধান কারণ ছিল স্বাধীনতার পর জনসংখ্যাগত পরিবর্তন, গণতান্ত্রিক রাজনীতিতে সংখ্যাগত ভারসাম্যের পরিবর্তন এবং আধুনিক রাষ্ট্রের সম্প্রসারণ। পার্বত্য চট্টগ্রামের ক্ষমতাচ্যুতি ছিল প্রধানত সাংবিধানিক ও প্রশাসনিক ক্ষমতাচ্যুতি। অন্যদিকে ত্রিপুরার ক্ষমতাচ্যুতি ছিল প্রধানত জনসংখ্যাগত ও গণতান্ত্রিক ক্ষমতাচ্যুতি। এই দুই
অভিজ্ঞতার মধ্যে একটি গুরুত্বপূর্ণ মিল হলো উভয় ক্ষেত্রে আদিবাসী জনগোষ্ঠী তাদের ঐতিহাসিক রাজনৈতিক প্রাধান্য হারিয়েছে, কিন্তু মৌলিক পার্থক্য হলো পার্বত্য পার্বত্য চট্টগ্রামের রাজনৈতিক ক্ষমতার অবক্ষয় শুরু হয় 1860 সালের ঔপনিবেশিক পুনর্গঠনের মাধ্যমে। ত্রিপুরায় দীর্ঘদিন রাজকীয় শাসন বজায় থাকলেও প্রকৃত রাজনৈতিক ক্ষমতাচ্যুতি স্বাধীনতার পর জনসংখ্যাগত রূপান্তর এবং গণতান্ত্রিক সংখ্যাগরিষ্ঠতার পরিবর্তনের ফলে ত্বরান্বিত হয়। এই কারণে তুলনামূলক রাজনৈতিক বিশ্লেষণে পার্বত্য চট্টগ্রামকে কনস্টিটিউশনাল ডিসপোজিশনের একটি উদাহরণ এবং ত্রিপুরাকে ডেমোগ্রাফিক ডিসএম্পাওয়ারমেন্ট উইদিন এ ডেমোক্রেটিক স্টেট এর একটি উদাহরণ হিসেবে বিশ্লেষণ করা যেতে পারে। স্যার, স্যারের কাছে আমার আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে স্যার আমরা তো 1860 আগে এই যে পার্বত্য চট্টগ্রাম এটা অনেকটা স্বাধীন, হ্যাঁ, এবং এমনকি যখন ইসলামী স্টেট পাকিস্তানের অন্তর্ভুক্ত হয় তারাও কিছুটা সত্তা মেনে নিয়েছে, এখানকার পাহাড়িদের যে স্বকীয় সত্তা আছে তারা মেনে নিয়েছে। কিন্তু আমরা যখন এই পাকিস্তান বিরোধের পর বাংলাদেশ দেখলাম, বাংলাদেশের পরবর্তী যখন বাংলাদেশ স্বাধীন হয়, এখানেও হচ্ছে আপনার দেখা গেল এখানে যে এখানকার মানুষের যে অধিকার বা তার যে সাংবিধানিক স্বীকৃতিটুকু তারা পায়নি। এরপরে আমরা দেখলাম এখানকার পার্বত্য চট্টগ্রামে একটা চুক্তি হয় 97। এই চুক্তির মধ্য দিয়েও কি আমরা আদৌ কি এখানকার মানুষের, এখানকার জনমানুষের যে অধিকার বা এখানকার জনমানুষের যে সাংবিধানিক স্বীকৃতি পাওয়ার অধিকারটুকু বা কতটুকু ভুলুন্তীর্ণ হয়েছে বা কতটুকু পাওয়া না পাওয়ার আছে, সেটা যদি আপনি একটু ছোট করে ব্যাখ্যা করতেন স্যার। না, কোনো চুক্তি কোনো আইনের মাধ্যমে যদি হয়, সেটার ইমপ্লিমেন্টেশন করা একটা দায়িত্ব হয়ে যায় সরকারের। কিন্তু এখানে দেখা গেছে যে চুক্তি করা হয়েছিল সেখানে কোনো আইনের মাধ্যমে সেটা করা হয়নি, অ্যাক্টের মাধ্যমে করা হয়নি, যার জন্য সেটা বাংলাদেশ কনস্টিটিউশনের মধ্যে ঢোকানো হয়নি। আমাদের এখানে যেটা হয়, ত্রিপুরা রাজ্যে বা নর্থ ইস্টে যে কতগুলো স্টেট আছে, আমাদের কতগুলো আইন আছে, কতগুলো আর্টিকেল আছে। আর্টিকেল 244, যেখানে আমাদের 6 শিডিউল 5 শিডিউলগুলো আছে, এইগুলোর মাধ্যমে এই ট্রাইবেলদেরকে, নর্থ ইস্টের ট্রাইবেলদেরকে এম্পাওয়ার করা হয়। সেই রকম ব্যবস্থার মাধ্যমে এই শান্তি চুক্তি সাইন করা হয়নি। শান্তি চুক্তি যারা করেছে, বলবো যারা এই জ্যোতিরিন্দ্র বদ্বীপ্রিয় লার্মার নেতৃত্বে যারা এটা সাইন করেছে, সেটা অনেক ক্ষেত্রে ভুল হয়েছে। আমি কিছুদিন আগে ওদের এক মেম্বারের সাথে দেখা করেছিলাম, ও বলেছে ও নিজেই এটাকে ড্রাফট করেছিল। কিন্তু আমি বললাম এরকম ড্রাফট কিছু কনসালটেশনের দরকার ছিল, লয়ার সাথে কনসালটেশনের দরকার ছিল, কিন্তু এগুলো না করে ওরা একটা ওদের মতো একটা এগ্রিমেন্টে কি কি থাকবে, কোন কোন অধিকারগুলো ওরা পাবে, সেগুলো ওরা ঠিকভাবে প্লেস করতে পারেনি। সবচেয়ে বড় ভুলটা ছিল ওরা এটাকে কোনো কনস্টিটিউশনাল সেফগার্ডের মাধ্যমে এটা সাইন করেনি। এটা এটা সবচেয়ে বড় ভুল। আর এই শান্তি চুক্তি কোন আইনের মাধ্যমে এটা ইমপ্লিমেন্টেশন হবে, সেটার কোনো এখানে উল্লেখ নেই। তাহলে এটা সরকারের মানে একটা অ্যাডভান্টেজ হয়ে যায় এটাকে ইমপ্লিমেন্টেশন না করা। শুধু ভার্বেলি বললেই যে একটা চুক্তি হয়, সেটা ইনফ্যাক্ট কোনো জায়গায় এটা অ্যাকসেপ্ট করা হবে না। তাই আমি মনে করি এই শান্তি চুক্তি ওরা যতই ডিমান্ড করুক শান্তি চুক্তি বাস্তবায়ন করতে, এটা করবে না। আর যেগুলো করবে সেগুলো কনস্টিটিউশনের মাধ্যমে প্রোটেকশন দেওয়ার কোনো সুযোগ নেই। তাই আমি বলবো শান্তি চুক্তি এটা এটা ভুল হয়েছে। এটাকে আইনগতভাবে করা উচিত ছিল। কতগুলো এক্সাম্পল দেখিয়ে ওরা এটাকে আরো মানে স্ট্রং শান্তি চুক্তি হিসেবে এটা করতে পারতো। স্যার, তা আমি হয়নি। আমি যেটা আপনার কাছে জানতে চাইবো যে আমরা এখানকার পার্বত্য চট্টগ্রামে তো এই শান্তি চুক্তি বা সকল পার্বত্য চুক্তি বাদেও আরো 3-4টা চুক্তি হয়েছে, এখানে 3-4টা মোগলে দেখেছি আমরা, সেটা আমরা ব্রিটিশ পিরিয়ডে দেখেছি এবং ইয়েতে দেখেছি। এই মধ্য দিয়ে 90
সালেও দেখেছি, 90 সালের অ্যাক্ট, এই অ্যাক্টগুলো যদি আমরা সিমিলারিটি গুলো দেখি, এখানকার পার্বত্য চুক্তির যে সিমিলিটি যে জায়গাটা আছে স্যার, এই সিমিলিটির জায়গা থেকে আমরা কি এটা পার্বত্য চুক্তিকে কি একটা আমরা বর্ধিত অংশকে বলতে পারি কিনা, বা এই জায়গাগুলো বা তার যে রক্ষা কবচ হিসাবে পার্বত্য চট্টগ্রাম যে জুম্ম জনগণের রক্ষা কবচ 90 অ্যাক্ট, এইটাও কি একটা বর্ধিত কবচ? কিন্তু আবার অনেকের কাছে আমার মনে হয় অনেকেই দাবি করেন এটা হচ্ছে খুবই মানে নতুন, বা পার্বত্য চট্টগ্রাম জনগণের জন্য খুবই নতুন একটা না চুক্তি হয়েছে, এবং এই আশা আকাঙ্ক্ষা অন্যভাবে দেখা হয় স্যার। এটা যদি আমার একটু ব্যাখ্যা করতেন স্যার। না, 1900 রেগুলেশন এই অ্যাক্টটা বাংলাদেশ কনস্টিটিউশনে ঢোকানো হয়নি। সুতরাং বাংলাদেশ কনস্টিটিউশনে এমন কোনো স্পেস নেই যেটার মাধ্যমে পার্বত্য চট্টগ্রামের ইস্যুগুলো ওরা সলভ করতে পারবে। তাই আমার ধারণা, চুক্তির মধ্যে যদি একটা ডিমান্ড থাকতো যে আমরা কনস্টিটিউশনে কোনো একটা আর্টিকেল সংযোজন করে বা এই 1900 রেগুলেশনটাকে অন্তর্ভুক্তি করে আমরা যদি কোনো ব্যাটার বা মানে ভালো রাস্তা দেখি, তাহলে এটা আমাদের জন্য উপকৃত হতো। স্যার আপনার কাছে আমার শেষ